গ্রামের অন্তপুর পর্যন্ত যে ব্যক্তির প্রভাব পৌঁছে গেছে তার এই জনপ্রিয়তার উৎসটা কি, এই কিন্তু আহমদ ছফার ভিতরে একটা প্রশ্ন জাগে। পরবর্তীতে তিনি সাঈদী সাহেবের ক্যাসেট তিনি শুনেন এবং তিনি তার বক্তৃতা শোনেন। তিনি যে জনপ্রিয়তা অর্জন করছেন সেই জনপ্রিয়তাকে আপনার আহমদ ছফা এভাবে মূল্যায়ন করেছেন যে বক্তৃতা দিয়ে ও ক্যাসেটের রয়্যালটি বাবদ সাঈদী যে অর্থ পায় তা বাংলাদেশের প্রেক্ষিতে মাইকেল জ্যাকসনের সাথে তুলনা করা যায়। সুপ্রিয় দর্শক, চেঞ্জ টিভির শেখরের বয়ান অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে কথা বলবো মাওলানা সাঈদীকে নিয়ে আহমদ ছফা কি বলেছিলেন। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের সাহিত্য জগতে এক উল্লেখযোগ্য খ্যাতিমান গবেষক আহমদ ছফা, এবং তিনি তাঁর যে লেখা সেই ৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে তিনি যে বইটি লেখেন সেটি ছিল জাগ্রত বাংলাদেশ। একটি জাতি যখন জেগে ওঠে তখন তাকে আর দমিয়ে রাখা যায় না। এই যে দমিয়ে রাখা যায় না, এরই আপনার বই প্রকাশ ঘটেছে জাগ্রত বাংলাদেশ বইয়ে, যে বইটি ৭১ সালে প্রকাশিত হয় এই যুদ্ধকালীন সময়ে। তো যুদ্ধকালীন সময়ের জনমানসের কথা এটা কবিরা কবিতার মধ্যে প্রকাশ করে, কিন্তু একজন গদ্য লেখক কত সুন্দরভাবে এবং ঐতিহাসিক প্রেক্ষাপটকে সামনে রেখে প্রকাশ করতে পারে, আমি সেই বইটি অভিভূত হয়েছি বইটি পড়ে। সর্বপ্রথম আমি আহমদ ছফাকে একজন নির্ভীক এবং সত্যবাদী লেখক হিসেবে দেখতে পাই শাহাবুদ্দিন আহমদ সম্পাদিত ফররুখ আহমদ ব্যক্তি ও কবি নামে একটি বই। সেই বইটি 1984 সালে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়, এবং সেই বইটিতে একেবারে নাসিরুদ্দিন, সৌগাত সম্পাদক নাসিরুদ্দিন থেকে শুরু করে সাংবাদিক সানাউল্লাহ নুরি পর্যন্ত ৭৮ জন লেখকের লেখা সেখানে ছাপা হয়েছে। সেই লেখার মধ্যে একটি লেখা সেখানে আমরা দেখতে পাই যে ফররুখ আহমদের কি অপরাধ, এই বিষয়ে 1973 সালে আপনার গণকণ্ঠ পত্রিকায় একটি লেখা ছাপা হয়, এবং সেই লেখাটি লেখেন আহমদ ছফা। সে সময়ে ফররুখ আহমদের পরিবার খুব কষ্টে ছিল, তাদের চাকরি নেই, তাদের কর্ম নেই, এবং বড় পরিবার। তার একটি ছেলে মেডিকেলে পড়াশোনা করত, সেই ছেলেটি পড়াশোনা ছেড়ে সংসারের হাল ধরার জন্য ছোট্ট একটি চাকরি নেয়। তার একটি মেয়ে বিনা চিকিৎসায় মারা যায়। এই ঘটনা গোটা জাতিকে স্তম্ভিত করে তোলে, এবং আহমদ ছফার বিবেক তখন জাগ্রত হয়ে ওঠে। এবং গণকণ্ঠ পত্রিকা ছিল তখন সরকারের বিরুদ্ধে একটি পত্রিকা, একমাত্র বিরোধী পত্রিকা, এবং এর সম্পাদকও ছিল কবি আল মাহমুদ। এবং সেই পত্রিকায় আহমদ ছফার সেই লেখাটি ছাপা হয় যে ফররুখ আহমদের কি অপরাধ। সেই লেখা পড়ে আমি আহমদ ছফার ভক্ত হয়ে যাই, এবং আহমদ ছফার পরবর্তীতে বাঙালি মুসলমানের মন বা আরও অন্য যে সমস্ত বই আছে সেগুলি আমি পড়ি। এবং আমি মনে করি আমাদের বাংলাদেশকে যারা জানতে চায় নির্মোহভাবে, নিরপেক্ষভাবে, বিশেষ করে আহমদ ছফার সে কথাটি আমার সামনে আনতে হয় যে আমি সত্যের প্রতি অবিচল একটি অনুরাগ নিয়ে চলতে চাই। সত্য উদ্ঘাটনী লেখকের কাজ, কারণ সত্যই একমাত্র মানুষকে উদ্ধার করতে পারে। এই যে সত্যান্বেষী লেখক, এই লেখকের বড় অভাব এখন। সে আহমদ ছফা যখন দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে মন্তব্য করতে আসেন সেটি অবশ্যই একটি আগ্রহের বিষয় হয়ে দাঁড়ায়, এবং দেখা গেল যে তিনি কেন সাঈদী সাহেব সম্পর্কে মন্তব্য করতে গেলেন। আহমদ ছফা একবার তার গ্রামের বাড়িতে বেড়াইতে যান, এবং সেখানে গিয়ে তার ভ্রাতৃবধূ অর্থাৎ তার ভাইয়ের স্ত্রী ভাবিকে দেখতে পান যে তিনি সাঈদী সাহেবের, দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ক্যাসেট শুনছেন। তো তিনি আশ্চর্য হয়ে গেলেন যে তার বাড়িতে তাদের যে চিন্তাভাবনার পরিবেশ প্রতিবেশ থাকার কথা, সেইখানে অন্তপুরে একজন মহিলা সেখানে এসে বসে সাঈদীর ক্যাসেট শুনছে। এটি তার মনে একটি প্রশ্ন জাগে যে গ্রামের অন্তপুর পর্যন্ত যে ব্যক্তির প্রভাব পৌঁছে গেছে তার এই জনপ্রিয়তার উৎসটা কি, এই কিন্তু আহমদ ছফার ভিতরে একটা প্রশ্ন জাগে। পরবর্তীতে তিনি আপনার
আহমদ ছফা সাহেব তার এই শোনার জন্য সাইদি সাহেবের ক্যাসেট তিনি শুনেন এবং তিনি তার বক্তৃতা শোনেন। শুনে তার প্রতি তার যে মন্তব্য আহমদ ছফা সাহেবের, তিনি সে মন্তব্য পেশ করলেন। তিনি বললেন যে 25,001 টাকায় আপনার সাইদি সাহেবকে এক জায়গায় নিতে হয় দাওয়াত দিয়ে, এবং এই 25,001 টাকায় দাওয়াতটি দিলেই যে নিতে পারবে এমনটি নয়। বছরের আগে, 1 বছর আগে তাকে বুক করতে হয় এবং সেভাবে বুক করে তাকে একটা অনুষ্ঠানে নিতে হয়। এবং এইভাবে অনুষ্ঠানে যে তিনি যে জনপ্রিয়তা অর্জন করছেন, সেই জনপ্রিয়তাকে আপনার আহমদ ছফা এভাবে মূল্যায়ন করেছেন যে বক্তৃতা দিয়ে ও ক্যাসেটের রয়্যালটি বাবদ সাইদি যে অর্থ পায় তা বাংলাদেশের প্রেক্ষিতে মাইকেল জ্যাকসনের সাথে তুলনা করা যায়। এটা আহমদ ছফার মন্তব্য যে মাইকেল জ্যাকসনের পর্যায়ে তিনি জনপ্রিয়তার তুঙ্গে তিনি আছেন। তো তিনি আরও কিছু কথা বলেছেন সাইদি সাহেবের সম্পর্কে। তিনি বলছেন যে তিনি যদি গায়ক হতেন, বক্তৃতা না দিয়ে তিনি যদি সাইদি ওয়াজ না করে গান গাইতেন তো তিনি জনপ্রিয় গায়ক হতেন, এবং তিনি যদি অভিনয় করতেন তাহলেও তিনি ভালো অভিনেতা হতেন। তার বক্তৃতার মধ্যে এক ধরনের ড্রামাটিক সাসপেন্স আছে, এটি তিনি বলেছেন। তিনি বলছেন যে তিনি শ্রোতাদের মুগ্ধ করে রাখার মতো ক্ষমতা রাখেন। এইসব যে পয়েন্ট, গান শুনতে তো আপনার পয়সা লাগে কিন্তু ওয়াজ শুনতে তো পয়সা লাগে না, তাই মানুষ ছুটে যায়, সাইদি যেখানে আসে সেখানে তার ওয়াজ শোনার জন্য ছুটে যায়, এবং এইভাবে সে সারা দেশে একজন জনপ্রিয়তার তুঙ্গে তিনি উঠেছেন। তার বক্তৃতায় যৌন উপাদানও রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন আহমদ ছফা। এবং এটি আপনারা হয়তো জানেন যে ওয়াজের মধ্যে বিভিন্ন মাসলা মাসাইলের বিষয় যখন আলোচনা করা হয় সেখানে এইসব বিষয় কিন্তু চলে আসে, এটাকে তিনি এভাবে করেছেন। তো যাই হোক, তো সাইদি সাহেব সম্পর্কে এই যে আপনার নির্মোহভাবে তিনি যে মন্তব্যটি করলেন, মন্তব্যটি করে তিনি আবার সাইদি সাহেব সম্পর্কে যারা বাড়াবাড়ি করে, যারা সাইদি সাহেবকে দমিয়ে দিতে চায় এবং মিটিং মিছিলে যেখানে তারা বাধা দিতে চায়, সেটা তিনি বলেছেন আহমদ ছফা যে না, বাধা দিতে আসবেন কেন, আপনারা তার বিষয়গুলো আলোচনা করেন এবং সেগুলি পুস্তিকা আকারে লিখে এটা মানুষের কাছে দেন। যদি মানুষ মনে করে যে তার এই কথাগুলির বিপক্ষে কিছু বলার থাকে, সেটা একাডেমিক ডিসকাশনের যে পর্যায়, সেটাকে কিন্তু তিনি প্রেফার করেছেন। এবং দেখা গেল যে এইভাবে তিনি তার এই মূল্যবান মন্তব্য তিনি মৌলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সম্পর্কে তিনি করলেন। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলি যে আমার বাড়ি কিশোরগঞ্জে। আমরা কিশোরগঞ্জ থেকে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে, এই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন ময়দান যেটা, এখানে 3 দিনব্যাপী যে মাহফিল হতো মৌলানা দেলোয়ার হোসেন সাইদির, রেলের যোগাযোগের সুবিধা থাকার কারণে আমরা কিন্তু কিশোরগঞ্জ থেকে দল বেঁধে আমরা ছেলেরা চলে আসতাম, 25-30 জন ছেলে একসাথে চলে আসতাম। এখানে ধানের খড়ের উপর বসে সাইদি সাহেবের বক্তব্য শুনতাম, 3 দিনব্যাপী ওয়াজ শুনতাম। প্রতিদিন ওয়াজের শেষে এখানে কনভার্ট হতো অনেক লোক, বিভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্মে চলে আসতো। সাদা আপনার একটি রুমালের মতো এর মধ্যে ধরে তিনি কলমা শাহাদাত পড়াতেন। এইভাবে তো সাইদির দ্বারা তখন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ তখন এটি আয়োজন করত, ঢাকার এই অনুষ্ঠানটি। তো সাইদি সাহেবের সম্পর্কে যারা আপনারা শুনছেন, আপনারা জানেন প্রত্যেকেই যে এখন পর্যন্ত তার যে ক্যাসেট আছে সেগুলি কিন্তু গাড়িতে বাজে এবং বাড়িতে বাজে, এবং দেশে বিদেশে লক্ষ লক্ষ লোক তার ভক্ত, তার ওয়াজ শুনে। এবং এই ধারায় বাংলাদেশের ওয়াজ যে সংস্কৃতি, আমাদের সাহিত্য সংস্কৃতির মধ্যে ওয়াজ একটি সংস্কৃতি হিসেবে দাঁড়িয়ে গেছে, এবং এটার মূল নায়ক মৌলানা দেলোয়ার হোসেন সাইদি। তো সেই সাইদি সাহেব সম্পর্কে একাডেমিক ডিসকাশনে আহমদ ছফা এই কথাগুলি সেদিন বলেছিলেন। এবং প্রাজ্ঞ পণ্ডিত সলিমুল্লাহ খান তার এক লেখায় বাংলা বাজার পত্রিকায় আহমদ ছফার প্রজ্ঞার আলু শিরোনামে সাংবাদিক রাজু আলাউদ্দিন ও জুলফিকার হায়দারের নেওয়া একটা সাক্ষাৎকার আমাদের সামনে এনেছেন। সেই সাক্ষাৎকারেই কিন্তু আমরা এই সাইদি সাহেব সম্পর্কে এই মন্তব্যগুলো, আপনার আহমদ ছফা যে মন্তব্যগুলো করেছেন, সেই সাক্ষাৎকারের মধ্যে এক পর্যায়ে কিন্তু এখানে সাইদি সাহেব সম্পর্কে থেকে প্রশ্ন করা হলে তিনি এই কথাগুলি বলেন। তো
এটা খুবই একটা মানে বিষয় যে একজন আলেম, একজন বক্তা, তার সম্পর্কে একাডেমিক ডিসকাশন। আমি এই আলোচনাটি ছাড়া, আহমদ ছফার আলোচনা ছাড়া আমি আর কোনো বক্তা সম্পর্কে বা ওয়াইজিন সম্পর্কে এই ধরনের একাডেমিক ডিসকাশন আমি আর দেখি না। আমার তো মনে হয় এই ধরনের বক্তা যারা আমাদের দেশে আছেন, আরও বড় বড় বক্তা যারা আছেন, এখন যারা তৈরি হয়েছেন, এবং এই সাইদি সাহেবের ধারায় কিন্তু অনেক বক্তা গড়ে উঠেছেন, তাদের বক্তৃতাগুলিকেও কিন্তু এভাবে একাডেমিক ডিসকাশনে আনা যায়। এবং আমাদের বড় বড় সাহিত্যিক যারা আছে, যারা সাহিত্য সমালোচক আছে, তারা কিন্তু এগুলি নিয়ে কথা বলতে পারেন এবং এটি আমাদের একটি বিষয় হতে পারে। আমি মনে করি আগামী দিনে যেহেতু একটি মানে অতি চর্চিত একটি বিষয় হয়ে গেছে এই ওয়াজ বা বক্তৃতা, এবং সেই বক্তৃতার মাধ্যমে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো এবং মানুষের সামনে সত্য মিথ্যাকে তুলে ধরা ইত্যাদি সমাজ সংস্কৃতির বিনিময়ে অবশ্যই একটি প্রয়োজনীয় অতি গুরুত্বপূর্ণ বিষয়। এবং ব্যাপকভাবে টেলিভিশন চ্যানেল হওয়ার কারণে মানুষের এই বক্তৃতাগুলি এখন কিন্তু ক্যাসেটের মাধ্যমে আর শুনতে হয় না, এখন ইউটিউবের মাধ্যমে এগুলি শোনার সুযোগ আছে। এবং ইউটিউবের মধ্যেই কিন্তু মন্তব্য করার স্কোপও আছে, সেখানেও কিন্তু সমালোচনা করা যায়। এখানে আমি মনে করি যে আহমদ ছফার মতো বরেণ্য ব্যক্তিত্ব ছাড়াও আমরা যারা শ্রোতা হিসেবে আমরা ইউটিউবে এগুলি শুনি, সেখানেও কিন্তু মন্তব্য করার খুব স্কোপ আছে। যদিও এখানে আপনার অনেক ব্যক্তি আছে যারা প্রান্তিক লেভেলের মন্তব্য করে থাকে, তার ওই লোকটাই পছন্দ নয়, কাজে তার কথাবার্তা কেন তার নাম শুনে তার বিরুদ্ধে মন্তব্য করতে থাকে। এই ধরনের কিছু লোক আছে, কিছু বারাটিয়া মন্তব্যকারী আছে, তারা আপনার পয়সার বিনিময়ে কোনো প্রতিষ্ঠান তাদেরকে প্রভাবিত করে এবং করে, এটা আপনারা মানে দেখলে বুঝতে পারবেন। কিন্তু আপনার গঠনমূলক আলোচনা, গঠনমূলক মন্তব্য এবং সমালোচনা এগুলি কিন্তু আপনার প্রয়োজন আছে। এগুলির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিও যদি আপনার কোনো ভুল করে এবং আপনার দেখা যায় যে তিনি সেভাবে করতে পারেন নাই বা তিনি সংযত আচরণ করছেন না, সেখানে অসংযত বক্তব্য আসছে, সেগুলো কিন্তু একটা ফর্মে চলে আসবে। তা আমি আশা করব যে এই আহমদ ছফা আমাদেরকে যে দিকটি নির্দেশনা দিয়েছেন সেটি অনুসরণযোগ্য, এবং মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর মাধ্যমে তিনি যে সূচনা করেছেন বিষয়টির, এটি আমি মনে করি আগামী দিনে মানুষ অব্যাহত থাকবে। এবং সাঈদী সাহেবকে মূল্যায়নের ক্ষেত্রে তিনি ভুল করেননি, তিনি সেই বাড়িতে গিয়ে তার ভাবির ক্যাসেট শোনা থেকেই কিন্তু তিনি নিজেও উদ্বুদ্ধ হয়েছিলেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।